নমস্কার, ফিরে এলাম ভারতীয় সংস্কৃতি শিক্ষা সংসদের আবৃত্তির অনলাইন ক্লাসে। পরিচালনায় ডিমস টিভি, সহযোগিতায় বাক শিল্প, আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্র। ভারতীয় সংস্কৃতি শিক্ষা সংসদের পাঠ্যক্রম অনুযায়ী আজকের আবৃত্তির অনলাইন ক্লাসে আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কবিতার ছন্দ ও ছন্দের কবিতা। প্রায় কাছাকাছি দুটি কথা শোনালেও দুটির মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। এবং কি সেই পার্থক্য, কেন পার্থক্য, এবং এই আলোচনারই বা প্রয়োজন কি, আমরা আসছি সেই প্রসঙ্গে। কবিতার ছন্দ ও ছন্দের কবিতা। প্রথম কথা, কবিতার ছন্দ। এই শব্দবন্ধ উচ্চারণ করলেই অনেকেই বলেন, প্রশ্ন করেন বা জানতে চান যে কবিতাটি পড়ছি অথবা শুনছি সেই কবিতাটি কি ছন্দে লেখা হয়েছে? বহু শ্রোতা যারা কবিতা নিয়ে চর্চা করেন, কবিতা লেখেন, কবিতা বলেন, তাদের মধ্যেও অনেককে আমরা বলতে শুনেছি, ছন্দের কবিতা। এটা কি ছন্দের কবিতা? মজার কথা হলো, ছন্দের কবিতা বলতে তারা যা বলতে চান সেটি অধিকাংশ ক্ষেত্রেই হয়, এটি কি মিলের কবিতা? ছন্দের কবিতা আর মিলের কবিতা কথা দুটি শুনতে যেমন এক নয়, অর্থের দিক থেকেও একেবারেই এক নয়। তার কারণ, কবিতার ব্যাকরণ বলছে কোনো কবিতাই ছন্দ বাদ দিয়ে হতে পারে না, অর্থাৎ ছন্দহীন কোনো কবিতা হয় না। প্রশ্ন উঠতে পারে, অবশ্যম্ভাবী প্রশ্ন উঠবে যে তাহলে যে কবিতাগুলি কোনো লাইনে লাইনে কোনো মিল নেই, অর্থাৎ অন্তমিলের কবিতা নয়, সেই কবিতায় তাহলে ছন্দ কোথায় রয়েছে? খুব সহজ কথা হলো, অন্তমিলের কবিতা নয় এমন যে কবিতাগুলো, সেই কবিতাগুলিতেও একটি ছন্দ থাকে, এবং সেই ছন্দই হলো গদ্য ছন্দ বা গদ্য কবিতার ছন্দ। কবিতার ছন্দ বলতে এই ছন্দকেই বলা হচ্ছে, যে ছন্দকে আমরা জানি বাংলা ছন্দের ত্রিধারা নামে। ত্রিধারা অর্থাৎ তিনটি ধারা রয়েছে বাংলা ছন্দে। বিভিন্ন ছান্দসিক বিভিন্ন নামকরণ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে প্রবোধচন্দ্র সেন পর্যন্ত
যে নামকরণই করে থাকুন না কেন, বাংলা ছন্দকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে এবং সেই 3টি ভাগ হল অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত। এই ছন্দগুলিকে বিভিন্ন জন বিভিন্ন নামকরণ করেছেন, সে আলোচনায় এখনই আসছি না, নিশ্চয়ই আসবো ডিমস টিভির পর্দায় পরবর্তী কোনো অনলাইন ক্লাসে। অক্ষরবৃত্ত ধীর লয়ের ছন্দ, মাত্রাবৃত্ত মধ্যম লয়ের ছন্দ, স্বরবৃত্ত দ্রুত লয়ের ছন্দ। এই 3টি ছন্দকে নিয়ে একত্রে বলা হচ্ছে ছন্দের ত্রিধারা। এবং আমরা এই আলোচনার শুরুতে যে গদ্য ছন্দ বা গদ্য কবিতার ছন্দের কথা বললাম, অধিকাংশ কবিতা এখন যে ছন্দে লেখা হয় সেই 3টি ছন্দ এই 3টি ছন্দের বাইরের একটি ছন্দ। গদ্য ছন্দ ছন্দের ত্রিধারার মধ্যে পড়ে না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আমরা পড়ে এসেছি অনেক নিচু ক্লাসের ব্যাকরণ বইতেই সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। কিন্তু এই 3টি সন্ধির বাইরেও একটি সন্ধি থাকে যাকে নিপাতনে সিদ্ধ বলা হয়। উদাহরণ হিসেবে বলা হলো যে ঠিক সেই রকম গদ্য ছন্দ ছন্দের ত্রিধারার মধ্যে পড়ে না, এর বাইরের একটি ছন্দ এবং অত্যন্ত জনপ্রিয় একটি ছন্দ এবং বহুল ব্যবহৃত একটি ছন্দ হলো গদ্য ছন্দ বা গদ্য কবিতার ছন্দ। সুতরাং কবিতার ছন্দ বলতে আমরা ধীর লয়ের অক্ষরবৃত্ত ছন্দ, মধ্যম লয়ের মাত্রাবৃত্ত ছন্দ এবং দ্রুত লয়ের স্বরবৃত্ত ছন্দকেই বুঝব। পরের অংশটিতে যদি যাই, ছন্দের কবিতা। কবিতার ছন্দ নিয়ে আমরা আলোচনা করেছি। ছন্দের কবিতা এই আলোচনায় যদি এখন আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যে আলোচনাটি এতক্ষণ করলাম সেই আলোচনার যে অভিমুখ ছিল আর এই আলোচনায় এই বিষয়টির আলোচনার অভিমুখটি সম্পূর্ণ বিপরীত ধর্মী। অর্থাৎ আগে কবিতাটি পড়ব না আগে তার ছন্দ ঠিক করব? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেমন করে বুঝবো কবিতাটি কোন ছন্দে পড়ব? ছন্দের কবিতা যখনই বলা হচ্ছে তখনই তা হয় অক্ষরবৃত্ত, নয় মাত্রাবৃত্ত, নয় স্বরবৃত্ত, কোনো না কোনো ছন্দে কবি লিখে গিয়েছেন। কিন্তু আমরা বুঝবো কেমন করে? এবং এই আমাদের বোঝবার জন্য প্রথমে বোঝা এবং তারপরে সঠিকভাবে পড়া, এর জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো ছন্দ বিশ্লেষণ। একটি দীর্ঘ এবং ব্যাকরণসম্মত আলোচনা, যে আলোচনায় আমরা আজই আবৃত্তির এই ক্লাসে আমরা যাচ্ছি না, কেননা একটি ক্লাসে আলোচনা সম্ভব নয়। আমরা আজ এই বিষয়টিকে ছুঁয়ে যাচ্ছি যে ছন্দ বিশ্লেষণ যখন আমরা করতে শিখব,
পরবর্তী কোনো ক্লাসে নিশ্চয়ই এ বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা করব ডিমস টিভির পর্দায়। ছন্দ বিশ্লেষণ করতে যখন আমরা শিখব তখনই আমরা বুঝতে পারবো কোন কবিতাটি কোন ছন্দে পড়া হয়ে থাকে। যতীন্দ্রমোহন বাগজির লেখা কাজলা দিদি কবিতা, যা ধীর লয়ের ছন্দে লেখা হয়েছে, সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতা, যা দ্রুত লয়ের ছন্দে লেখা হয়েছে, কখনোই একটি কবিতা অন্য কবিতার ছন্দে পড়া যায় না, এবং পড়লেও সে নিবেদন সঠিক হবে না। ছন্দ বিশ্লেষণের সময় প্রথমেই আমাদের পর্ব ভাগ করতে হয়। দুটি পর্বে ভাগ করা হয় কবিতার পংক্তিগুলিকে, বলা হচ্ছে প্রধান পর্ব ও অপ্রধান পর্ব, অথবা মুখ্য পর্ব ও গৌণ পর্ব। এই দুই নামেই অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ পর্ব ভাগ করতে হয় প্রথমেই। এই পর্ব ভাগের চিহ্ন কেমন ভাবে বসানো হয় আমরা দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরস্মরণীয় সৃষ্টি সোনার তরী কবিতার প্রথম দুটি লাইন দৃষ্টান্ত হিসেবে আমরা এখানে রেখেছি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এই যে পর্ব দুটি ভাগ করা হলো, প্রথমটি প্রধান এবং পরেরটি অপ্রধান, প্রথমটি মুখ্য এবং পরেরটি গৌণ পর্ব, এই পর্ব ভাগের চিহ্নটিকে বলা হচ্ছে স্ক্যানিং। পর্ব ভাগ হয়ে যাবার পরে আমাদের মাত্রা গণনা করতে হয়, এবং মাত্রা গণনার সময়ে কবিতার পংক্তির পাশে সেই মাত্রা উল্লেখ করে দিতে হয়। আমরা যারা মাত্রা গণনা করতে শিখেছি, এই কবিতাটি যে উদাহরণটি দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার প্রথম দুটি পংক্তি, আমরা দেখতে পাবো পর্ব ভাগ করার পরে মাত্রা গণনার সময়ে প্রথমটিতে 8 এবং পরেরটিতে 6 আছে। এটি প্রধান পর্ব, এটি অপ্রধান পর্ব, এটিকে মুখ্য পর্ব, এটিকে গৌণ পর্ব বলা হয়ে থাকে। মাত্রা গণনা করে উল্লেখ করে দিতে হয় কত মাত্রা গণনা করা হলো। সবসময় যে একইভাবে প্রতিটি পংক্তি সাজানো থাকবে মানে নেই, অর্থাৎ সবসময় যে এরকম সমান সমানভাবে হবে তার অর্থ নেই। পরবর্তী কোনো উদাহরণ যখন আসবে নিশ্চয়ই আমরা সে আলোচনায় যাব। কিন্তু এই মাত্রা শুধু ভাগ করে দেখিয়ে দিলেই হয় না, অনেক সময় এইভাবে উল্লেখ করে দিতে হয়। কখনো 1, 2 দিয়ে, কখনো বা এই চিহ্ন দিয়ে
মাত্রাগুলিকে দেখিয়ে দেওয়া হয়। এইভাবে মাত্রা গণনার পরে যখন আমরা দেখতে পাচ্ছি সেটি ধীর লয়ের কবিতা না মধ্যম লয়ের না দ্রুত লয়ের, তখনই আমরা ছন্দটি নির্ণয় করতে পারবো, তার আগে নয়। সুতরাং আজকের যে আলোচনা ভারতীয় সংস্কৃতি শিক্ষা সংসদের পাঠ্যক্রম অনুযায়ী ডিমস টিভির আবৃত্তির অনলাইন ক্লাসে আমরা শুরু করেছিলাম কবিতার ছন্দ ও ছন্দের কবিতা সে প্রসঙ্গে এই কথা বলে শেষ করব যে কবিতার ছন্দের সঙ্গে ছন্দের কবিতার অবশ্যই একটা সাদৃশ্য আছে, কিন্তু দুটি কথার অর্থ এক নয়। কবিতার ছন্দের অর্থ তার অভিমুখ যেদিকে থাকে, ছন্দের কবিতার অর্থের অভিমুখ থাকে তার বিপরীত দিকে। কিন্তু বিপরীত দিকেই হোক আর একই দিকে হোক, এখানে ছন্দ বিষয়টি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। সঠিক ছন্দে যদি সঠিকভাবে কবিতাটি না পড়া হয়, তাহলে এতক্ষণ ধরে যে আলোচনা আমরা করলাম, যে প্রসঙ্গে আলোচনা করলাম, সবটাই অর্থহীন বা তাৎপর্যহীন হয়ে যায়। ছন্দ ছাড়া যেমন কোনো কবিতা হয় না, তেমন কবিতার ছন্দ যদি সঠিকভাবে নির্ণীত না হয় এবং আবৃত্তিকার বা বাচিক শিল্পীর কণ্ঠে তা যদি সঠিকভাবে প্রকাশিত না হয়, তাহলে কবিতার নিবেদনের ক্ষেত্রেও অনেক ঘাটতি থেকে যায়। বন্ধুরা, হাতে আর একেবারেই সময় নেই। 9073253091 এই ফোন নাম্বারটি সরাসরি আপনারা ব্যবহার করতে পারেন কথা বলার জন্য। 9073253091 9674892124 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিও ব্যবহার করতে পারেন। 9674892124 এই নাম্বারটিও আপনারা ব্যবহার করতে পারেন। আবৃত্তির অনলাইন ক্লাসে ভর্তি, পরীক্ষা এবং যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য ভারতীয় সংস্কৃতি শিক্ষা সংসদের পাঠ্যক্রম অনুযায়ী ডিমস টিভির আবৃত্তির অনলাইন ক্লাস আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার এই দিনে এই সময়েই আমাদের পরবর্তী আবৃত্তির অনলাইন ক্লাস ডিমস টিভির পর্দায় সকলকে স্বাগত।